সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জানি না বাংলাদেশের জন্য ভালো খবর কি খারাপ খবর, বাট সকালবেলা করেই বিবিসি বাংলা থেকে সকল ধরনের বাংলাদেশের নিউজ পোর্টালগুলোতে একটি খবর ভেসে আসছে। সেটি হচ্ছে, আপনারা ইতিমধ্যে এই খবরটি দেখেছেন যে IMF এর নতুন একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তটি হচ্ছে বাংলাদেশকে নিয়ে বিশ্ব ব্যাংক এবং IMF যে বাংলাদেশের অন্যতম ঋণ প্রদানকারী সংস্থা, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন অনুন্নত দেশগুলোতে তারা স্বল্প সুদে ঋণ প্রদান করে থাকে। IMF একটি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন কঠোরভাবে বাংলাদেশকে। তারা বলছেন যে নির্বাচিত সরকার ছাড়া আর কোনো ঋণের কিস্তি দিবেন না, মানে ঋণ আর প্রদান করবেন না IMF। আপনারা জানেন যে তারা একবারে ঋণ প্রদান করেন না, তারা পর্যায়ক্রমে ধাপে ধাপে ঋণটি প্রদান করেন। এখন তারা বলছেন, স্পষ্টভাবে বাংলাদেশকে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানিয়ে দিয়েছেন, তারা ষষ্ঠ কিস্তিতে যে ঋণ দেওয়ার কথা ছিল $80 কোটি, মানে আপনি বুঝতে পারছেন, ঋণের পরিমাণটা ছিল হচ্ছে প্রায় $80 কোটি পাওয়ার কথা ছিল। তারা বলছে না, আমরা এই সরকারের উপরে তারা হয়তো ভরসা করতে পারছেন না। তারা বলছেন নির্বাচিত সরকার আসা না পর্যন্ত আমরা ঋণ প্রদান করব না। তাহলে আমার একটা প্রশ্ন, যেমন বিবিসি বাংলা নিউজ করেছে, IMF এর নতুন মত, নির্বাচিত সরকার ছাড়া ঋণে অর্থ দেবে না। তারা ঋণ প্রদান করে আমাদেরকে। এই প্রদানের একটা প্রসেস হচ্ছে, সেটি হচ্ছে আপনার বিভিন্ন কিস্তির মাধ্যমে। এখন নয়া দিগন্ত, প্রথম আলো, বণিক বার্তা, সমকাল, আপনার হচ্ছে ইত্তেফাক, যুগান্তর, দ্য ডেইলি বিজনেস স্ট্যান্ড, ডেইলি ইত্তেফাক, নিউ এজ, সব পেপারগুলোতে আমি দেখলাম যে তারা একই কথা লিখেছেন। সেটি হচ্ছে নির্বাচিত সরকার ছাড়া তারা অর্থ প্রদান করবে না বর্তমান ইউনিট সরকার। এখন আমার একটা প্রশ্ন এখানে আছে, আমাদের প্রশ্ন করলে হয়তো বা অন্যদিকেও চলে যেতে পারে, আন্তর্জাতিক মানের খেলোয়াড় থেকে আমাদের লাভটা কি হলো? তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান, সম্ভবত তিনিও বাংলাদেশের পক্ষ থেকে কথা বলেছেন। IMF এর আপনার বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সাথে IMF এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা হয়েছে। চেষ্টা করেছিলেন যে এই $80 কোটি আপনার কোনোভাবে ঋণ, ষষ্ঠ পদক্ষেপে এই ঋণটা এই সরকার পাওয়ার জন্য। আপনারা জানেন যে ইতিমধ্যেই বিগত যে গভর্নমেন্টের ঋণ ছিল 1 বছরের মধ্যে সেটি দ্বিগুণ হয়েছে। বাট বর্তমানে যে $80 কোটি ঋণ প্রদানের কথা ছিল, সেটি কিন্তু এখন আর IMF দিবে না। তার মানে বিশ্ব ব্যাংকের পরামর্শে IMF এটি বন্ধ করেছে। আমি খবরটি পড়েছি। তারা বলছেন যে আমরা নির্বাচিত সরকার, নির্বাচিত স্থায়িত্বর ব্যাপারটি যখন থাকবে বা গ্রহণযোগ্য সরকার না আসা পর্যন্ত তারা আর এই 5 বারের মতো ঋণের কিস্তি তারা দিয়েছেন। তার মানে কিস্তি বললে আমরা পরিশোধ বুঝি, আসলে তারা 5ম বার ঋণ দিয়েছেন। বাট এই সরকারের যে একটা বড় অঙ্কের ঋণ তারা শেষ সময়ে নেওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দিয়ে, বা বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমি সবগুলো পেপারের নিউজগুলো পড়ে এইটুকুই বুঝলাম যে তারা চেষ্টা করেছিলেন যে এই ঋণটা এই সরকারের, যেহেতু যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তার আগে ঋণটি বাংলাদেশকে নেওয়ার জন্য। বাট IMF তো আর আসলে ছোট বুদ্ধির মানুষ নয়, তারা কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, মানে আমাদের মতো মানুষ। তারা বাংলাদেশকে তারা গোনে, আমাদেরকে সহযোগিতা করে, আমাদেরকে হেল্প করে, এটাই হচ্ছে ব্যাপার, তাছাড়া কিছু না। আমি একটু বিবিসি বাংলার খবরটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তারা লিখছেন, আমি প্রথমটুকু বলে দিয়েছি, বলছে নির্বাচিত সরকারের কিস্তির অর্থ ছাড়বে না, মানে না হলে ছাড়বে না, এবং নতুন সরকারের সঙ্গে
আইএমএফ নতুন করে আলোচনা চলমান এবং সংস্কার কার্যক্রমের প্রতিশ্রুতি নেওয়ার পরই অর্থ প্রদান করা হবে। তার মানে তারা আপনি নির্বাচিত হয়ে গেলেন আর আপনাকে এই ঋণগুলো দিয়ে দিল, এমনটিও নয়। সংস্কার সহ অন্যান্য যে কার্যক্রম, সেই কার্যক্রম পর্যালোচনা করে নতুন সরকারের সাথে আলোচনা শেষে তারা ঋণের অর্থ প্রদান করবেন। এদিকে আমি যেটা বলেছিলাম যে সম্প্রতি ওয়াশিংটনে বিশ্বব্যাংক এবং আইএমএফ এর বার্ষিক যে সবার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর সাহেবকে সরাসরি আসলে তারা ইঙ্গিত দিয়ে বলে দিয়েছেন যে আইএমএফ এর সঙ্গে বৈঠকে বসার পরে সেখানে আইএমএফ ইঙ্গিত দিয়েছে নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে ঋণ ও সংস্কার শর্তের বিষয়ে আলোচনা করতে চায়। তারা বলছেন এইদিকে এই যখন অবস্থা, তখন পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার জন্য কিছু একটা তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলতে হবে। এদিকে বিবিসি বাংলা কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন বর্তমানে বাংলাদেশের রিজার্ভ শক্তিশালী এবং ডলারের বাজার স্থিতিশীল, তাই ঋণের কিস্তি না পেলেও তেমন সমস্যা হবে না বলে তিনি জানিয়েছেন। এবং তবে আইএমএফ এর নীতি ও সহায়তা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলেও তিনি সর্বশেষে সেটি উল্লেখ করেছেন। এই হচ্ছে বাস্তবতা। এই খবরটি আসলে বর্তমানে সকাল থেকে আসলে যখনই আমরা ঘুম থেকে উঠি বা যারা একটু লেটে ঘুম থেকে উঠে এই খবরটি আমাদের সবার সামনে আসলো। এবং আপনারা জানেন যে বিবিসি বাংলা এমন একটি কাজ করেন যে তারা সকল পত্রিকার ক্যানভাস নিয়ে এসে সেটিকে একসাথে করেন। আমি এই বিবিসি বাংলার 2 ঘন্টা আগের নিউজটি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা গেলেও বিবিসি বাংলা সার্চ দিলে আপনাদের ফেসবুকে পেয়ে যাবেন। তারা আমি যদি এখানে 2 ঘন্টার মধ্যে প্রায় 1,500 মানুষ কমেন্ট করেছে। আমি যদি 10টা কমেন্ট করবো, আমি একেবারে আপনাদের দেখাই মানুষের মতামতটা কি। হ্যাঁ, আমি এখানে বেসে কুসে কোনো কমেন্ট করবো না, একদম প্রথম থেকে কমেন্ট বলছে। সুজন নামে একজন লিখেছেন, মানে প্রথম কমেন্ট পড়ার সময় আমার হাসি পায় এই ধরনের কমেন্ট। মানে বাংলাদেশের মানুষ আপনি কত ট্যালেন্টেড, আপনি যে কোনো নিউজ পোর্টাল বা কোনো কিছুর কমেন্ট সেকশনে গেলে বুঝতে পারবেন যে বাংলাদেশের মানুষ দে আর ভেরি ট্যালেন্টেড। আইএমএফ কে লাগবে না, পিনাকি দাদা রেমিটেন্স যোদ্ধাদের আহ্বান জানালে তারাই ডলার ফান্ড জোগাড় করে দিবে, তাও বিনা সুদে। এটা গুড পয়েন্ট, যদি দেয় তা আলহামদুলিল্লাহ। এবার ল্যাও ঠেলা ইন্টারন্যাশনাল খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস এমনটি দিয়েছেন। একজন লিখেছেন, তার নাম হচ্ছে আপনার জেসমিন চৌধুরী। এমপি সুজন লিখেছেন, অর্থ দেওয়ার দরকার কি, যা দিয়েছে তা ফেরত দিয়ে দিব। ভেরি গুড। আনোয়ার হুসাইন বলছেন, যারা যারা মনে করছেন ডক্টর ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়, ইউনূসের ক্ষমতায় বসালে দুনিয়ার সবাই সহযোগিতার জন্য লাইন লাগবে, তারা সব কোথায়? ম্যাজিক বলতেছেন একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ ম্যাজিক শেষ। গ্রামীণ ব্যাংক থেকে লোন নেওয়ার কথা বলেছেন একজন। নোবেল কাকা কেরামতি দেহ, ইউনূস স্যার আরো 50 বছর থাকুক। মানে আপনি জানেন যে বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশে এই বছরে প্রচুর পরিমাণে কমেছে। আপনার কার্গোতে আগুন লেগেছে, সেখানে প্রায় বাংলাদেশের 1200 কোটি টাকা, মানে প্রায় 2000 কোটি টাকার কাছে ক্ষতি। মানে এইগুলো তো সাধারণ মানুষের ইনভেস্টমেন্ট, যারা ব্যবসায়ী ইনভেস্ট করে বা যারা ব্যবসায়িক, এখানে যদি বাংলাদেশের একটি সব থেকে সিকিউর জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন বৈদেশিক বিনিয়োগ, বিদেশি ব্যবসা সবকিছু নিয়ে একটা প্রশ্ন ওঠে যে তারা কি আসলেই বাংলাদেশে বিনিয়োগ করবে কিনা বা তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায় কিনা। এই হচ্ছে বাস্তবতা, আমাদেরকে এগুলো মেনে নিতে হবে। যাই হোক, আমার একটা প্রশ্ন হচ্ছে, ম্যাজিক কি তাহলে এখানে শেষ হয়ে গেল কিনা? ম্যাজিক কি সম্পূর্ণ হয়ে গেল? এত সকালে ম্যাজিক শেষ হয়ে গেলে করবে কত করে? এত সকালে ম্যাজিক শেষ হওয়ার কথা না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।